ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ানোই সফরের লক্ষ্য। ৩০ বছর চলার কথা থাকলেও ১০ বছরেই বিকল সবকটি ডেমু ট্রেন। নিলামে বিক্রির পরিকল্পনা। ৬৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ব্যক্তি স্বার্থে, জড়িতদের শাস্তি দাবি। এবং যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বিজয় র্যালি। প্রথম দিনই সই করবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে। সকালের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে সুইজারল্যান্ড যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফর শেষে দেশে ফিরবেন ২৫ জানুয়ারি। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, প্রধান উপদেষ্টা এই সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সিইওদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিষয়ক আলোচনা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা তার। আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সে বিষয়ে আগ্রহ বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন, দ্বিপাক্ষিক মিটিং করবেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শুলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা, এটা আমাদের জন্য সহায়ক হবে। বালিয়াড়িতে লাল কাঁকড়াদের ছুটোছুটি আর রং বেরঙের পাখির উড়াউড়ি মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের। বছর সেবা দেওয়ার কথা থাকলেও ১০ বছরের মাথায় ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা চলছে। নষ্ট ডেমুগুলো মেরামতের সক্ষমতা না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকলেও ব্যক্তি লাভের আশায় নেওয়া হয়েছিল এই প্রকল্প। রেলে এরকম প্রকল্প আরও আছে জানিয়ে জড়িতদের শাস্তি দাবি তাদের। নাজমুস সালেহীর রিপোর্ট। এ যেন ট্রেনের ভাগাড়। ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে পড়ে আছে এক একটি। দেখতে নতুন হলেও খসে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। খুবই নাজুক অবস্থা ডেমো ট্রেনের। ৩০ বছর সেবা দেওয়ার কথা বলে ১০ বছর আগে ৬৫০ কোটি টাকায় চীন থেকে আমদানি করা হয় ২০টি ডেমো। ৫-৬ মাস না যেতেই বিকল হওয়া শুরু। নতুন এ প্রযুক্তি নিয়ে ধারণা না থাকায় মেরামত করতে ব্যর্থ হন মেকানিকরা। মাঝে মধ্যে সচল হলেও ৩ বছর আগে স্থায়ীভাবে বিকল হয়ে গেছে ২০টি ডেমো ট্রেনই। ডেমোটি আনছে যে আনার পরে বেশি দিন চলে নাই। বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশের সাথে আর ডেমোর সাথে কোনো খাপ খায় না। দীর্ঘদিন যাবৎ এখানে নষ্ট অবস্থায় পড়ে আছে। রেলকর্মীরা বলছেন, ডেমু মেরামতের কোনো ওয়ার্কশপ না বানিয়েই কেনা হয় ট্রেন। ছিল না রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত। ডেমু সম্পর্কে কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। এমনকি দেশীয় বাজারে এর কোনো যন্ত্রাংশও পাওয়া যায় না। ফলে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন তারা। মেরামতের ওয়ার্কশপ আগে থেকে নাই এখানে। আমাদের কোনো ধারণা নাই। এটা আনার পরে মনে করেন যে মালামাল লাগবে, সেই মালামালগুলো আসে না। ৬৫০ কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার পর ডেমু মেরামতের সক্ষমতা না থাকার কথা স্বীকার করে রেলওয়ে মহাপরিচালক বলছেন, এগুলো নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। যদি এটা আমরা আসলে অকেজো ঘোষণা করি, যেটা চালাবো না, যা চলছে না, তখন এটা আমরা নিলামে বিক্রি করার আমরা চিন্তা করব। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকার পরও শুধু ব্যক্তি লাভের আশায় ডেমুর প্রকল্প নেওয়া হয়েছিল। রেলে এমন আরও প্রকল্প আছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের।
আমি জানি রেল থেকে কখনো প্রপোজাল ছিল না, এটা একটা পরিকল্পিতভাবে টপ ডাউন, উপর থেকে ওহিনাজিল হয়েছে, রেলওয়েতে ল্যান্ড করেছে এবং প্রজেক্টটা নিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার একটা দৃষ্টান্তমূলক আমার মনে হয় শাস্তির ব্যবস্থা এবং অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। জনগণের অর্থের অপচয় হলেও শুধু কোচ সংকটে অনেক নতুন রুটে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনো প্রতি বছর রেলের গড় লোকসান এসে দাঁড়িয়েছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অপরিকল্পিত উন্নয়নের ফলে ডুবতে বসেছে রেল। যারা এই 650 কোটি টাকা ধ্বংসের পেছনে দায়ী তাদের আইনের আওতায় আনার দাবি রেল যাত্রীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত 10টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা জানান, রোববার রাত 8:30 নাগাদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন এবং একই সঙ্গে শ্বাসকষ্টেরও সমস্যা অনুভব করেন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। বুকের বাম দিকে ব্যথা অনুভব করছেন, তো সাথে সাথে বললেন যে আর পারছি না, লিফটে ওনার বেডরুমে নিয়ে গেলাম, নেওয়ার পরে হাসপাতালে নিয়ে চলে আসছে। ডাক্তাররা কি বলেছে? ডাক্তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছে, এক্স রে করছে, বলছে জটিলতা আছে, একটু অসুস্থতা ওনার একটু বাড়ছে, এই সিসিওতে আছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যকে সামনে রেখেই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে কারা পণ্য। মেলায় ষষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করলেও ক্রেতা আকর্ষণ থাকায় এরই মধ্যে 26,31,000 পণ্য বিক্রি হয়েছে। এখানে মিলছে প্রায় 40টি কারাগারে থাকা বন্দীদের নিপুণ হাতে তৈরি বাহারি সব জিনিস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্য সব প্যাভিলিয়ন থেকে ব্যতিক্রম এই প্যাভিলিয়নটি। কারাগারের আদলে তৈরি করা এতে মিলছে দেশের প্রায় 40টি জেলের বন্দীদের হাতে তৈরি বাঁশ ও বেতের মোড়া, পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, পাপোশ সহ গৃহসজ্জার বাহারি সব পণ্য। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যেই এমন উদ্যোগ। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকায় মিলছে এসব কারাপণ্য। টেকসই ও ব্যতিক্রম হওয়ায় আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। নিখুঁত, অনেক সুন্দর, অনেক ধৈর্য নিয়ে এই জিনিসগুলো বানিয়েছে। আমার বেশ ভালো লেগেছে, আর প্রাইসও বেশ রিজনেবল। ছোট মোড়া, মাঝারি ধরনের এবং যে চেয়ারগুলি আছে খুব রাজকীয় চেয়ারগুলি। দৈনন্দিন যে জিনিসপত্র আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে পাচ্ছি। কয়েদিরা এটা তৈরি করছে, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে এবং এটা আসলে মনে করি যে ইটস আ রিয়েলি গুড ইনিশিয়েটিভ। এই জিনিসগুলো ক্রয় করে তাদেরকে এতটুকু আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেয়া যে হ্যাঁ তারাও পারবে। কারাপণ্য বিক্রির লভ্যাংশের 50% দেওয়া হয় বন্দীদের। এই টাকা তারা নিজেদের জন্য খরচ করতে পারেন কিংবা দিতে পারেন পরিবারকে, আর বাকি অর্ধেক জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। প্রচুর চাহিদা, যত দর্শনার্থী আসে, যারাই আসে, মানে প্রায় লোকেই খোঁজে যে কারাপণ্যের স্টলটা কোথায়। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করা আমাদের মূল উদ্দেশ্য। মানে এটা তারা যেইভাবে ট্রেন নিয়ে যাচ্ছে, বাইরে যাওয়াও জানি তারা একটা কাজ করতে পারে। এদিকে কারা বন্দীদের পণ্য মেলায় তুলে ধরতে পেরে খুশি কর্তৃপক্ষ। যে অপরাধী তারা ভিতরে যে কাজ করে এবং মানুষের সামনে যে পণ্যগুলোকে বা কুটির শিল্প যাই বলেন, এগুলো যে মানুষের কাছে আনতে পারছি আমরা, এই দেখে আমি খুব আনন্দিত। অধিকাংশ কারাগার থেকে আমরা এই পণ্যগুলো নিয়ে আসছি, একটাই কারণ, একটা বন্দীকে যেন আমরা পুনর্বাসিত। 26,31,000 টাকার কারাপণ্য বিক্রি হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নানা দিন দরবারের পর সীমান্তের শূন্যরেখার কাছাকাছি টাওয়ার বসানোর সুযোগ পাচ্ছে মোবাইল অপারেটররা। সরাসরি বিটিআরসির অনুমতি নিয়ে শূন্যরেখা থেকে 8 কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা যাবে। তবে পার্বত্য 3 জেলার কক্সবাজার সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি লাগবে। রোববার বিটিআরসির জারি করা নতুন নির্দেশিকায় এসব শর্ত রাখা হয়েছে। অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে সীমান্তে বাড়বে সেবার মান, কমবে ভারতীয় সিম কার্ডের ব্যবহার। শুভ খানের রিপোর্ট।
পঞ্চগড় সীমান্তে মহানন্দা নদীর ওপারে ভারতের কাঁটাতারের বেড়ার পাশে চোখে পড়ছে মোবাইল টাওয়ার। সেখান থেকে সহজেই পাওয়া যাচ্ছে ভারতীয় নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্তের মানুষজন ফেসবুক ব্রাউজিং, ভিডিও কলে কথা বলা এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কোনো বাংলাদেশি সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, যদি নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে আর কি বাজারে যেতে হয়। অফিসের যে অনলাইনে যে কাজগুলি আছে এই কাজগুলি আমরা করতে পারি না। আমাদের সিমে নেটওয়ার্ক থাকে না, আবার ইন্ডিয়ার সিম আবার ঠিকই নেটওয়ার্ক পায়। মোবাইল অপারেটরদের দাবি সীমান্তে একটি টাওয়ার বসানোর অনুমতি পেতে 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। অথচ 2022 সালে ভারত বিধিনিষেধ তুলে নেয় দ্রুতই সীমান্তে টাওয়ার বসিয়েছে সে দেশের মোবাইল অপারেটররা। এমন প্রেক্ষাপটে নতুন নির্দেশিকা জারি করেছে বিটিআরসি, যেখানে পার্বত্য জেলা ও কক্সবাজার বাদে অন্যান্য সীমান্তে শূন্যরেখা থেকে 8 কিলোমিটারের মধ্যে সরাসরি বিটিআরসির অনুমোদন নিয়ে টাওয়ার স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আগের মতো লাগবে না আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি। তবে পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার কোনো আপত্তি উঠলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা আছে। নির্দেশিকা অনুযায়ী সীমান্তে টাওয়ার স্থাপন করলেও কাভারেজ দেশের ভেতরেই সীমাবদ্ধ রাখতে হবে। পার্বত্য 3 জেলা এবং কক্সবাজারের জন্য অভিন্ন নীতিমালার কথা বলছেন মোবাইল অপারেটররা। পার্শ্ববর্তী দেশের যেটা হয়েছে যে ওনাদের কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না, ওনাদের নেটওয়ার্ক কিন্তু আমাদের এখানে চলে আসতো। যদি ওনারা কন্ট্রোল না করে আমাদের কন্ট্রোল করে, এবং আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইনফ্যাক্ট আমরাই অনেক কিছু বর্ডারে কভারেজ দিতে পারছি না। দেশের মানুষের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থেই আসলে আমাদের এই হিল ট্র্যাকসগুলোতেও আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করা উচিত। অপারেটরদের তথ্য মতে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় 1 কোটি মোবাইল গ্রাহক রয়েছেন। শুভ খান, সময় সংবাদ। ফ্রি অফ কস্ট এফওসির আওতায় তৈরি পোশাকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের কড়াকড়ি আরোপে জটিলতা ক্রমশ বাড়ছে। আমদানি করা কাপড় ছাড় করাতে বন্ডের প্রত্যয়নপত্র যেমন লাগছে, তেমনি কাটিং সিস্টেম চালু করেছে কাস্টমস। অতিরিক্ত 20 থেকে 30 দিন লাগায় বায়ার ইমেজ সংকট সহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। অন্যদিকে এই সুবিধায় আনা কাপড়ের অবৈধ ব্যবসা বন্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কাস্টমসের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লাখ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসি খুলে কাঁচামাল আমদানি করতে হয় না বলে গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে ফ্রি অফ কস্ট আর্থিক সুবিধাজনক ব্যবসায়িক মাধ্যম হয়ে উঠেছিল। বিশেষ করে বায়ার প্রতিষ্ঠান নিজেরাই কাপড় সহ প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ পাঠিয়ে দিবে। বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা শুধুমাত্র শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্য বায়ার প্রতিষ্ঠানের কাছে রফতানি করবে। কিন্তু ডলার সাশ্রয়ী এই এফওসির ক্ষেত্রে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এফওসির ক্ষেত্রে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে আমরা আমাদের কোনো ব্যাক টু ব্যাক আমাদের ডলার কিন্তু যাচ্ছে না, সমস্ত ডলার আসতেছে। তো এখানে একটা বাধাও আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের কাস্টম জটিলতা আছে, এটাতে বন্ডে জটিলতা আছে। এফওসির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে পণ্য ছাড় করাতে গিয়ে যেমন অতিরিক্ত সময় ক্ষেপণ হচ্ছে, তেমনি বায়ারদের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের নিয়ে আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। 50%-এর অধিক যদি আমরা এফওসি ফেব্রিক এনে থাকি তাহলে এগুলো বন্ড থেকে পত্রটা নিতে হবে, বিজিএমই থেকে নয়। সেক্ষেত্রে গিয়ে আমাদের অনেক টাইম কিল হচ্ছে। এই অবস্থায় এফওসির আওতায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বন্ড কমিশনার থেকে প্রত্যয়নপত্র নেওয়ার শর্ত শিথিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এফওসিতে সরকারের পলিসির মধ্যে কিছু ঘাপলা আছে, এটাকে যদি নতুনভাবে ডিজাইন করা হয় আমাদের গ্রোথ কিন্তু আপনি যা দেখছেন তার থেকে আরো বাড়তে আসবে। তবে কাস্টমসের অভিযোগ ফ্রি অফ কস্টের সুবিধাকে কাজে লাগিয়ে বেশ কটি অসাধু গার্মেন্টস প্রতিষ্ঠান আমদানি করা কাপড় যেমন খোলা বাজারে বিক্রি করেছে, তেমনি গার্মেন্টসের কাপড়ের আড়ালে ভিন্ন পণ্য এনে ব্যবসা করার চেষ্টা হয়েছে। আর তাই এ ধরনের অপতৎপরতা ঠেকাতে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর আমদানি পণ্য ছাড়ে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যাদের বিভিন্ন সময়ে খোলা বাজারে বিক্রির অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে বন্ড কমিশনারকে আমরা একটা পত্রের মাধ্যমে অবগত করি, বন্ড কমিশনার এটা মনিটর করে। কোন রকম এলসি খোলার জটিলতা না থাকায় C&F চার্জ যেমন কম, একই সঙ্গে এফওসির ক্ষেত্রে ইন্স্যুরেন্স ও ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় না। ফ্রি অফ কস্ট অর্থাৎ চায়নার এফওসির আওতায় কাজ পাওয়ার জন্য যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়ার গার্মেন্টস ব্যবসায়ীরা ব্যতিব্যস্ত, তার বিপরীতে নিয়ম নীতির বেড়াজালে আটকে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। অথচ এর আওতায় কাজ পেলে বাংলাদেশের যেমন ডলার সাশ্রয় হবে, তেমনি তৈরি পোশাক খাত পৌঁছে যাবে অনন্য উচ্চতায়। এমনটি বলছেন
বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। অবসরের আগে ক্রিকেটারদের রাজনীতিতে আসা উচিত নয়, সাকিব প্রসঙ্গে বললেন মির্জা ফখরুল। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর। খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না। ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি যেতেই পারেন, এটা তাদের অধিকার। প্রকোপে দিনাজপুরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা সবচেয়ে বেশি। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সদর জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। শীতের প্রকোপ অনেক বেশি, বিশেষ করে হিমেল হাওয়ার কারণে এখানে তাপমাত্রা যে পারদ আজকে নেমে দাঁড়িয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু 3 কিলোমিটার। এই কারণে এই যে ঠান্ডা প্রচণ্ড, এই ঠান্ডার কারণে আপনার শীতজনিত রোগে শিশু এবং প্রবীণরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে আপনার শিশুরা শীতজনিত রোগে, বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়ায় তারা আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। আমি এই মুহূর্তে দিনাজপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছি। এখানে যারা ভর্তি হয়েছেন এবং যারা অভিভাবক রয়েছেন তাদের কাছ থেকে যেটা তথ্য নিয়ে জেনেছি যে ঠান্ডার কারণে শিশুরা বিশেষ করে ডায়রিয়া এবং শ্বাসকষ্ট তারা আক্রান্ত হয়েছেন এবং প্রাথমিক অবস্থায় তারা চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েছেন। যারা বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা অনেকে কিন্তু আপনার চিকিৎসা নিয়ে গেছেন এবং যারা একটু বেশিতে আক্রান্ত হয়েছেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তারা হাসপাতালের এই শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আরও পাশে 3টি ওয়ার্ড রয়েছে যেখানে শিশুরা ডায়রিয়া এবং প্রবীণরাও আপনার ভর্তি রয়েছেন। দিনাজপুরে মোট আপনার এই শহরের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে, দিনাজপুর সদর হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতাল। আমরা মোটামুটি সব হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যায় আমরা সবচেয়ে বেশি দেখেছি এবং চিকিৎসকরা যেটা বলছেন যেহেতু এই সময়ে যে ঠান্ডা যে বাতাস, এই বাতাসের প্রকোপের কারণে শিশুদের আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তারা যেটা পরামর্শ দিচ্ছেন এই সময়ে তারা ঠান্ডা না লাগানো এবং গরম কাপড় পরা এবং গরম খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন এবং তারা যে বলছেন যে সতর্কতার সঙ্গে শিশুদের রাখতে হবে, কারণ এই সময়টাতে শিশুরা যদি ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা সবচেয়ে কষ্টে পায়। এবং এখানে চিকিৎসার যে ব্যবস্থা, যেটা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যেটা আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে মাঝে মধ্যে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের চিকিৎসা দিতেও কিন্তু খুব হিমশিম খেতে হয়। কারণ দিনাজপুর এই সদর হাসপাতাল মেডিকেল বাদ দিয়েও কিন্তু দিনাজপুরের 13টি উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তো রয়েছে, সেই কমপ্লেক্সগুলোতেও আপনার শিশু আক্রান্তের সংখ্যা আমরা অনেক বেশি লক্ষ্য করছি। এবং যে বিষয়টা তারা বলছেন যে এই সময়কালীনকে সবাইকে সব বয়সের যারা বয়সে রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থা থাকার জন্য, কারণ শীতের যে প্রকোপ সেটা কিন্তু প্রতিদিনই কিন্তু আপনার বাড়ছে। তো আমার কাছ থেকে শিশু হাসপাতালের সর্বশেষ তথ্য এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে নানামুখী সমস্যায় জর্জরিত উপকূলীয় জেলা পটুয়াখালীর বিসিক শিল্পনগরী। নতুন কয়েকটি কারখানা গড়ে উঠলেও বাড়েনি ন্যূনতম সুযোগ সুবিধা। এতে ভোগান্তির শেষ নেই শিল্প উদ্যোক্তাদের। সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। সুজন দামির ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। জেলা শহরের মাঝগ্রাম এলাকায় 15.5 একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয় 1982 সালে। বর্তমানে এখানে 102টি প্লটে 43টি শিল্প প্রতিষ্ঠান চালু আছে। নগরীটি নদীর তীরে হলেও নেই কোনো জেটি। এই পথে পণ্য পরিবহনে তাই নিত্য দুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় বৃষ্টি হলে তৈরি হয় জলাবদ্ধতা। নদীর পারে যে জেটিটা আমাদের বিশেষ করে মাল লোড আনলোড করতে আমাদের অনেক কষ্ট করতে হয় এবং আমাদের ক্যারিং কস্ট অনেক বেশি হয়। এখানে রাস্তাঘাট নির্মাণ হলেও আমাদের এখানে একটা
কালভার্ট ছিল সেটা এখনো পর্যন্ত নির্মাণ হয়নি। প্রবেশপথে ছোট খাল থাকলেও কালভার্ট না থাকায় প্রবেশ করতে পারে না ভারী যানবাহন। ভিতরের সড়কগুলো ভাঙাচোরা, নেই গ্যাস সংযোগ। এছাড়া নিরাপত্তা বেষ্টনী না থাকা ও রাতে আলোর ব্যবস্থা না থাকায় দুষ্কৃতকারীদের অবাধ বিচরণে আতঙ্কে থাকেন শ্রমিকরা। আমাদের বিসিকের চতুর্দিকে বেষ্টনী নাই, কোনো বাউন্ডারি না থাকায় এই জায়গায় বাইরের লোকজন যে কোনো সময় ঢুকতে পারে। ইন্ডাস্ট্রির জন্য যে সিকিউরিটি ব্যবস্থা, এই লাইট এবং এই যে আপনার পানির কারণে এখন বর্ষার সিজনে আসলে পানি আপনার ওই ড্রেনের সমান থাকে। এসব বিষয়ে বিসিক শিল্পনগরীর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সমস্যা নিরসনে তারা আন্তরিক, তবে শিল্পনগরীর উন্নয়নে বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হবে। প্রত্যেকটা ব্যাপারে আমরা বিস্তারিতভাবেই প্রধান কার্যালয়কে প্রস্তাবনা দিয়েছি যেন কাজগুলো তাড়াতাড়ি হয়। আমরা আশা করি অতি দ্রুতই আমাদের এই প্রস্তাবনাগুলো প্রধান কার্যালয়ের নজরে আসবে এবং তারা সেই অনুপাতে কার্যক্রম করবে। উপকূলীয় জেলার শিল্প খাতের প্রসারে গড়ে ওঠা এই নগরীর সুযোগ সুবিধা বাড়ানোর আরও বেশি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, পটুয়াখালী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 5 মাস পেরিয়ে গেলেও এখনও পুরো দমে শুরু হয়নি থেমে থাকা বরিশাল বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। এমন অবস্থায় জরাজীর্ণ সড়ক সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রকল্প এলাকার বাসিন্দাদের। যদিও কর্তৃপক্ষের দাবি বিভিন্ন স্থানে ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুরবস্থা সৃষ্টি হলেও সমস্যা সমাধানে কাজ চলছে। অপূর্ব রিপোর্ট। বরিশাল শহরের মরকখোলার পোল থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যেতে 1.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি বছর জুড়ে বেহাল দশা। সংস্কার শুরু হলেও গত বছর আগস্ট থেকে কাজ বন্ধ রয়েছে বলে জানান এলাকাবাসী। ধুলোবালি আর ভাঙা রাস্তায় ভোগান্তিতে চলাচলকারীরা। বাংলাদেশকে গাড়ি পল্লি খেয়ে পড়িয়ে যায়, মাথা মতো ফাইটে যায়, অ্যাক্সিডেন্ট হয়। ভাঙা রাস্তাতে দ্রুত খুব সংস্কার হয়ে যায়, এরকম মানে আমরা চলাচলের সুবিধা। বিগত 10 থেকে 12 বছর তামাইতে এই রাস্তাটা এরকমই আছে। মেয়র মহোদয়রা আসছে আর গেছেন। সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে বরিশালের গ্রামীণ এলাকায় 4 শতাধিক সেতু ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা সড়ক রয়েছে 200 কিলোমিটারের বেশি। এসব এলাকার মানুষ ভোগান্তির শেষ নেই। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। এমন অভিযোগ বরগুনাতেও। কাজ আছে জেলার নির্মাণাধীন 26টি সেতুর। স্থানীয়রা জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ঠিকাদার গা ঢাকা দিয়েছে। আর এলজিইডি বলছে বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। আইলিং দেওয়া আছে 4টা, দেশে 3টা ঠিকাদার এই যে হারাই 2 হারা পলাই গেছে। চেষ্টা করছি যারা ঠিকাদার এক্সিস্টিং আছে তাদেরকে দিয়ে যদি কাজটা করানো যায় আপনাদের মানে জনগণের ভোগান্তিও কমবে। পটুয়াখালী সদর উপজেলার বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। একইভাবে ফেলে রাখা হয়েছে পিরোজপুরের শতাধিক সেতু, কালভার্ট ও প্রায় 300 কিলোমিটারের সড়কের উন্নয়নের কাজ। এর সঙ্গে রয়েছে একাধিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজও। এতে দুর্ভোগে আছেন বাসিন্দারা। 2 বছর পর্যন্ত এই ব্রিজটি এই অবস্থায় আছে, এটা দেখার কেউ নেই। রাস্তার যে কাজটা বাকি আছে এই কাজটা অতি দ্রুত শুরু করা হোক। অবশ্য প্রশাসনের দাবি বন্ধ হওয়া প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ আবার চালু হয়েছে। কোথাও কোথাও কিছু ধীরগতি থাকতে পারে, সেটা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে বরিশাল জেলার 26টি সেতু ঝুঁকিপূর্ণ। এছাড়া খানাখন্দে ভরে গেছে 200 কিলোমিটারের বেশি সড়ক। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। পিরোজপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হলেও বাড়েনি নাগরিক সেবা। উল্টো অধিকাংশ রাস্তায় ভাঙা রয়েছে, নিরাপদ সুপেয় পানি সরবরাহের অভাব। প্রভাবশালীদের দখলে চলে গেছে শহরের প্রধান 2টি খাল। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। জিয়াউল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে সড়কের কার্পেটিং। ভাঙা সরু সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ। পাশের নালায় আবর্জনায় ভর্তি, এমনকি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। 1990 সালে পিরোজপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়, কিন্তু মূল শহর সহ পৌরসভার অধিকাংশ রাস্তাই ভাঙা। মেরামত করা হলেও কিছুদিনের মধ্যেই তা আবারও আগের অবস্থায় ফিরে যায়। রয়েছে নিরাপদ সুপেয় পানির সরবরাহের অভাব। প্রভাবশালীদের দখলে চলে গেছে শহরের প্রধান 2টি খাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতার। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। প্রথম শ্রেণীর সুবিধা বলতে তো দূরের কথা, আমরা চতুর্থ শ্রেণীর কোনো সুবিধাও পাচ্ছি না। রোলার দিয়ে খুঁজে ফেলাইয়া রাখছে, আর 4 বছর যাবত এই রাস্তাটার কোনো উন্নয়ন হচ্ছে না। পথে ঘাটে ময়লা ফেলায় রাখতেছে, পরিবেশ দূষিত হয়,
রাস্তাঘাট নোংরা হয়ে যায়। এখানে একটা স্রোত সমৃদ্ধ একটা খাল ছিল, যেখান থেকে কোনোরূপ আপনার এতটাই স্রোতে নৌকা চলাচল করতো, সেখানে এখন বিড়াল ঢাঙ্গাচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে আয়ের উৎস কম থাকায় নাগরিক সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না। মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মাহমুদের মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করি এইসব প্রকল্প যদি অনুমোদন হয়ে যায়, শহর এবং শহরতলির রাস্তাগুলি ভালো হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে 1885 সালে স্থাপিত পিরোজপুরের পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং রাস্তা, প্রায় 48 কিলোমিটার পাকা ও প্রায় 65 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এছাড়াও আছে 20টি সেতু ও 185টি কালভার্ট। সময় সংবাদ, পিরোজপুর। সকালের সময়। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। জমকালো আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা। এর আগে রোববার বিজয় র্যালিতে যোগ দেন ট্রাম্প। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার ঘোষণা দেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনের ক্ষণ গণনা শুরু। আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন তিনি। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প। বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। We begin a brand new day of American strength and prosperity, dignity and pride. I'm thrilled to be back with so many friends. ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর। 1874 সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক। 2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, ম্যাটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। 1985 সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক না কেন, কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। দেখছেন সকালের সময়। খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে নাম লেখানো সমর্থন করেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খেলোয়াড় হিসেবে অবসরের পরই সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে এসব কথা বলেন তিনি। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে সিলেটকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। রাজনীতির মারপ্যাচে নায়ক থেকে খলনায়ক সাকিব মাশরাফি। ক্রিকেটার থাকাকালীন তাদের রাজনৈতিক জীবন নিয়ে সমালোচনাও কম হয়নি। সংসদ সদস্য হিসেবে মধুচন্দ্রিমা শেষে তারাই এখন মামলার আসামি। সাকিব মাশরাফিদের মতো এমন পরিণতি যেন অন্যদের না হয়, তাই খেলোয়াড়দের রাজনীতিতে নাম লেখানোর বিপক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না, এবং যেটা চলমান অবস্থাতেও নয়, এবং ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন
তারা রাজনীতি যেতেই পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি, এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত, গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 11 বছর পর এদিন মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছিলেন মির্জা ফখরুল। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে তিনি ছাড়াও তার দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানকেও একইভাবে তারা ভালোবাসে। তার সময়ে চেষ্টা করেছেন খেলাধুলা ক্রীড়াঙ্গনকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলার জন্য। আজকের আয়োজকদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, তারা আজকের এই দিনে এই মহান রাষ্ট্রনায়কের নামে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। 10 দলের টুর্নামেন্টের ফাইনালে ওঠে রংপুর ও সিলেট বিভাগ। শেরেবাংলার শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে সিলেট স্কোর বোর্ডে তোলে 143 রান। দলের হয়ে একমাত্র 50 ওয়াসিফ আকবরের ব্যাটে। জবাবে খেলতে নেমে দেখে শুনে শুরু করে এনসিএল টি-20-র বর্তমান চ্যাম্পিয়নরা। পাওয়ার প্লেতে আসে 1 উইকেটে 39। অধিনায়ক মামুনের 50-তে ফাইনালটা এক পেশে করে ফেলে তারা। শেষ পর্যন্ত 4 বল হাতে রেখে 5 উইকেটে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। মাঠে থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি মহাসচিব। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি কোনো বিসিবি পরিচালককে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রের বুকে যেন এক টুকরো স্বর্গ, যেখানে দল বেঁধে লাল কাঁকড়ার ছুটোছুটি, পাখির উড়াউড়ি মুগ্ধ করবে প্রকৃতি প্রেমীদের। এক স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। কুয়াকাটা সৈকতের অদূরে জেগে ওঠা দ্বীপ চর বিজয় হতে পারে দেশের পর্যটনের নতুন দিগন্ত। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। চিকচিক বালুর উপর আছড়ে পড়ছে ছোট ছোট ঢেউ। বালিয়াড়িতে 8 পায়ে ছুটে চলছে লাল কাঁকড়ার দল। একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি চলে দিনভর। টকটকে লাল কাঁকড়ার সঙ্গে আবার পাখালির মিতালি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকসহ রং বেরঙের অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়াউড়ি। কিচিরমিচির শব্দে মুখর সৈকত। প্রকৃতির এমন চোখ জুড়ানো নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে চর বিজয় দ্বীপে। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। আছে সারি সারি মাছ শিকারী ট্রলার আর সমুদ্রের গর্জন। অসাধারণ দৃশ্য, একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত এটা আমরা দেখব। এটা খুবই মনোমুগ্ধকর। লাল কাঁকড়া, পাখিও আছে অনেক সুন্দর, সমুদ্র বাতাস আছে অনেক। এটা হয়তো একসময় সেন্ট মার্টিনের মতো বিশাল এক দ্বীপে পরিণত হবে। কিছু বসার অ্যারেঞ্জমেন্ট দরকার এবং ভবিষ্যতে যদি আমরা কিছু গাছপালা এখানে রোপণ করতে পারি। সমুদ্র সৈকতের তীরে গড়ে ওঠা নতুন এ চরটিকে স্থায়ী করতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। কলাপাড়া প্রশাসনের উদ্যোগে দ্বীপটির রক্ষার জন্য বা দ্বীপটি স্থায়ীকরণে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া যাত্রী ছাউনি, ওয়াশ ব্লক এবং যে নৌযানের মাধ্যমে তারা সেখানে চলাচল করবেন সেই নৌযান ঘাটে স্থাপনের জন্য জেটি স্থাপনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। প্রায় 10 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালাও। বর্ষার 3 মাস পানিতে ডুবে থাকে, আবার শীতের মৌসুমে ধুধু বালুচর। পটুয়াখালীর কুয়াকাটা থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে পৌঁছানো যায় চর বিজয়ে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপটির সন্ধান মেলে 2017 সালের ডিসেম্বর মাসে। বিজয়ের মাস হওয়ায় তখন দ্বীপটির নামকরণ করা হয় চর বিজয় নামে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ানোই সফরের লক্ষ্য। এ ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।